আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাসের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। পর্ব দিয়ে আমরা আলোচনা করব সমাসের প্রকারভেদ এবং দ্বন্দ্ব সমাস নিয়ে। এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কি সমাসের প্রকারভেদ এবং দ্বন্দ্ব সমাস। তো চলো আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব সমাসের প্রকারভেদ। সমাসকে চারটা ভাগে ভাগ করা যায়। কতগুলো ভাগে? চার ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর নতুন যে বই, সেখানে চারটা ভাগে ভাগ করা হয়েছে। আমরা ওটাই শিখব এবং এইটাই মূলত বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য যে কোনো পরীক্ষা এখন কাজে লাগবে। এক নম্বর যে সমাসটা, তার নাম হচ্ছে দ্বন্দ্ব। দুই নম্বরে কর্মধারয়। তিন নম্বর তৎপুরুষ এবং চার নম্বর হলো বহুব্রীহি সমাস। তাহলে আমরা কি দেখলাম? সমাসকে প্রধানত চারটা ভাগে ভাগ করা যায়। এই চারটা ভাগের প্রথম যেটা দ্বন্দ্ব, দ্বিতীয় যেটা কর্মধারয়, তৃতীয় হচ্ছে তৎপুরুষ এবং চতুর্থ নাম্বার হচ্ছে বহুব্রীহি। তাহলে দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ এবং বহুব্রীহি। এখন কথা হলো যে আমরা এই যে সমাসকে চারটা মূল ভাগে যে ভাগ করা হয়েছে, এই চারটা ভাগের আমরা এই ডেফিনেশনগুলো বা সংজ্ঞাগুলো হালকা করে জানার চেষ্টা করব, যাতে করে আমরা দ্বন্দ্ব সমাসটাকে চিনতে পারি, কর্মধারয় চিনতে পারি, তৎপুরুষ চিনতে পারি, বহুব্রীহি চিনতে পারি। আর আজকের পর্বতে তো আমি দ্বন্দ্ব নিয়ে আলোচনা করবই, বাকিগুলো আস্তে আস্তে করে ভিডিও নিয়ে আমি আসবো, ঠিক আছে? তো প্রথমে দেখি দ্বন্দ্ব সমাস আসলে কাকে বলে। দ্বন্দ্ব সমাস যেহেতু আজকে আলোচনা হবে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে সমাসে সমস্ত পদের পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই অর্থের প্রাধান্য থাকে। তাহলে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান সমাস। উভয় পদ প্রধান মানে হচ্ছে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদের উভয় পদকেই সমান গুরুত্ব দেওয়া হয়। যেমন কেউ যদি এইভাবে বলে যে বাবা মা, তাহলে বাবা মা এই যে একটা সমস্ত পদ কি আমরা তো জানি নিশ্চয়ই। হ্যাঁ, সমস্ত পদ হচ্ছে যে পদটা সমাসের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে সমস্ত পদের এইখানে বাবা মা, এই শব্দটা দ্বারা বাবাকেও বোঝাচ্ছে, মাকেও বোঝাচ্ছে। মানে এই শব্দে আমরা দেখতে পাচ্ছি এই পূর্বপদ এবং পরপদ উভয় পদের সমান গুরুত্ব রয়েছে বা সমান প্রাধান্য রয়েছে। এই জন্য বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান সমাস। এবং মাথায় রাখতে হবে দ্বন্দ্ব সমাসের এই প্রথম অংশটা এবং দ্বিতীয় অংশটা দুইটা ডিফারেন্ট পদ হয়, ভিন্ন পদ হয়। যেমন ধরো বাবা একটা আলাদা পদ, মা আর একটা আলাদা পদ। একইভাবে যদি বলা হয় আয় ব্যয়, খেয়াল করো আয় ব্যয়, এই দুইটাও কিন্তু দুইটা ভিন্ন ধরনের পদ। তাহলে ভিন্ন ধরনের পদ বোঝায় এবং দুইটা পদকেই সমান গুরুত্ব দেওয়া হয়। এই রকম ক্ষেত্রে আমরা সেগুলোকে দ্বন্দ্ব সমাস বলবো। দেখো, দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদকেই প্রাধান্য দেওয়া হয়। এই দ্বন্দ্ব সমাসের ঠিক অপোজিট বা বিপরীত সমাস হচ্ছে, দ্বন্দ্ব সমাসের ঠিক বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসে আমরা দেখলাম উভয় পদকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে বহুব্রীহি সমাসে কি হবে? কোনো পদকেই প্রাধান্য দেওয়া হয় না। তাহলে বহুব্রীহি সমাসে কোনো পদকেই প্রাধান্য দেওয়া হয় না। তাহলে বহুব্রীহি সমাসে কাকে প্রাধান্য দেওয়া হয়? অন্য কোনো পদকে প্রাধান্য দেওয়া হয়। অন্য কোনো পদকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে এইখানে যদি একটা এক্সাম্পল নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখি যে গায়ে হলুদ। আচ্ছা, একটু খেয়াল করো তো, যদি কেউ বলে যে আমি গায়ে হলুদে যাচ্ছি, তাহলে এই গায়ে হলুদ শব্দটা দ্বারা আমি কি গা কে বুঝি? গা মানে শরীর, আর হলুদ মানে তো তোমরা জানো। তা গা বা হলুদ আমি কাউকেই বোঝাচ্ছি না। গা হলুদ এই পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে বরং গায়ে হলুদ শব্দটা দিয়ে আমি কি বোঝাচ্ছি?
আমি একটা অনুষ্ঠানকে বোঝাচ্ছি। আমি যখন বলবো যে আমি গায়ে হলুদে যাচ্ছি, তখন তুমি নিশ্চয়ই বুঝে নেবা যে আমি কোনো অনুষ্ঠানে যাচ্ছি। আচ্ছা, আর একটা শব্দ দেখো তো, 80-20। এই 80-20 শব্দটা দ্বারা, 80 মানে হচ্ছে দাঁত, 20 মানে হচ্ছে বিষ। তাহলে 80-20 শব্দটা দ্বারা আমি 80-20 শব্দটা দ্বারা আমি দাঁতকে বোঝাচ্ছি নাকি বিষকে বোঝাচ্ছি? আমি কাউকেই বোঝাচ্ছি না, বরং 80-20 দ্বারা আমি সাপকে বোঝাচ্ছি। এর মানে কি দাঁড়ালো? বহুব্রীহি সমাসে এই পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থকে প্রাধান্য না দিয়ে বরং অন্য কোনো পদের অর্থকে প্রাধান্য দিচ্ছে বা অন্য কোনো পদকে গুরুত্ব দিচ্ছে, তৃতীয় কোনো পদকে গুরুত্ব দিচ্ছে। এইরকম ক্ষেত্রে আমরা সেগুলোকে বলবো বহুব্রীহি সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসে যেখানে উভয় পদকেই সমান প্রাধান্য দেওয়া হয়, বহুব্রীহি সমাসে কি হচ্ছে, ঠিক তার ভিন্নটা ঘটতেছে, অন্য কোনো পদকে গুরুত্ব দিচ্ছে। ক্লিয়ার? এই কোন পদকে গুরুত্ব দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখা জরুরি, কারণ শুধু এই কোন পদকে গুরুত্ব দিচ্ছে তার উপর ভিত্তি করে আমরা খুব ইজিলি সমাসগুলোকে নির্ণয় করে ফেলতে পারি। এরপর আমরা দেখব কর্মধারায় এবং তৎপুরুষ। মনে রাখতে হবে কর্মধারায় সমাসও কিন্তু হচ্ছে পরপদকে প্রাধান্য দেয়, মাথায় রাখতে হবে। তাহলে কর্মধারায় সমাস কাকে প্রাধান্য দেয়? পরপদকে প্রাধান্য দেয়, পরপদকে প্রাধান্য দেয়। কর্মধারয় সমাস কাকে প্রাধান্য দেয়? পরপদকে প্রাধান্য দেয়। এর সাথে আর একটা বিষয় একটু মাথায় রাখবে, এই কর্মধারয় সমাসে সাধারণত তুলনা বোঝায়। এই তুলনা শব্দটা একটু মনে রাখবা। তাহলে কর্মধারয় সমাসে আমরা কি দেখলাম? পরপদকে প্রাধান্য দিবে এবং এর পাশাপাশি হচ্ছে তুলনা বোঝাবে, কম্পেরিজন বোঝাবে, তুলনা বোঝাবে। যেমন যদি আমরা এক্সাম্পলে যদি যাই, আমি বললাম যে হচ্ছে নীল পদ্ম। ভালো করে খেয়াল করো তো, এই নীল পদ্ম শব্দটার ক্ষেত্রে আমি যদি বলি নীল পদ্ম, তাহলে তোমার কাছে এই নীলটা বেশি গুরুত্বপূর্ণ নাকি পদ্মটা বেশি গুরুত্বপূর্ণ? বা নীল পদ্ম শব্দটার মধ্যে পদ্মটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। পদ্মের একটা গুণ বুঝিয়েছে, পদ্মটা দেখতে কি রকম, পদ্মটা দেখতে হচ্ছে কি নীল। আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল বলি, মহানবী। এই মহানবী শব্দটার ক্ষেত্রে নবী শব্দটা ইম্পর্টেন্ট নাকি মহা শব্দটা ইম্পর্টেন্ট? ভালো করে খেয়াল করো। যদি নবী না থাকতেন তাহলে মহা শব্দটার কোনো এখানে গুরুত্ব থাকতো না। আবার এখানে দেখো পদ্ম না থাকলে নীল শব্দটার কোনো গুরুত্ব থাকতো না। এই নীল বা এখানে মহা, এই দুইটাই এখানে বিশেষণ হিসেবে কাজ করেছে, পরের শব্দটাকে বিশেষিত করেছে। বিশেষ্য কিন্তু ইম্পর্টেন্ট, সবসময় মাথায় রাখতে হবে। বিশেষ্য অংশটা ইম্পর্টেন্ট, দেখো পরের অংশটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্য অংশটা ইম্পর্টেন্ট। এর আগে আমরা এই যে সামনে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বসেছে, এই বিশেষণটা বিশেষ্যকে বিশেষিত করেছে। তাহলে আমি যদি এরকম একটা এক্সাম্পল আসে মহানবী, তাহলে মহানবীর এখানে নবী কিন্তু ইম্পর্টেন্ট, আর নীল পদ্মের এখানে পদ্মটা ইম্পর্টেন্ট। বা আমি যখন কথা বলছি, কথা বলার সময় আমি পদ্ম বা নবীকে গুরুত্ব দিয়ে কথা বলছি। আবার বললাম যদি কম্পেরিজন বোঝায়, যেমন আমি বললাম চাঁদ মুখ। এই চাঁদ মুখের ক্ষেত্রে দেখো মানুষের মুখকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, কোনো মেয়ের মুখকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে। এইরকম কম্পেরিজন যদি বোঝায়, যে কোনো ধরনের কম্পেরিজন, তবে আমরা সেটাকে কর্মধারয় সমাস বলবো। ক্লিয়ার? আচ্ছা, তৎপুরুষ সমাসে কি হবে? তৎপুরুষ সমাসেও কিন্তু পরপদকে প্রাধান্য দেওয়া হয়, পরপদের অর্থকে প্রাধান্য দেওয়া হয়। কিন্তু তৎপুরুষ সমাসে একটা ছোট্ট বিষয় মাথায় রাখবা, তৎপুরুষ সমাসে পূর্বপদের যে বিভক্তি আছে, এই বিভক্তিটা সমস্ত পদে হারিয়ে যাবে। তাহলে পূর্বপদের বিভক্তি সমস্ত পদে হারিয়ে যাবে। তাহলে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, এখানে এই জিনিসটাই জাস্ট মাথায় রাখো। এখানে কি হবে? বিভক্তি লোপ পাবে। কার বিভক্তি লোপ পাবে? পূর্বপদের বিভক্তি লোপ পাবে। তাহলে পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, সেই সমাসটাকে আমরা কি বলবো? সেই সমাসটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। যেমন দেখো, আমি যদি বলি যে হচ্ছে গাছ পাকা। দেখো গাছ পাকা শব্দটা ছিল গাছে পাকা, গাছে পাকা। এবার যদি বলি গ্রাম ছাড়া, তাহলে কি হবে? গ্রাম থেকে ছাড়া, গ্রাম ছাড়া। এই যে গাছে, গাছের সাথে এখানে একটা এ বিভক্তি ছিল, এ বিভক্তিটা হারিয়ে গেছে। আর গ্রাম ছাড়া, গ্রাম থেকে বা গ্রাম হতে, এই যে থেকে বা হতে বিভক্তিটা হারিয়ে গেছে। এইরকম ক্ষেত্রে
প্রথম পদের বিভক্তি যখন দেখব সমস্ত পদে হারিয়ে গেছে, তখন আমরা সেই সমাসগুলোকে আমরা বলবো তৎপুরুষ সমাস। তাহলে আমরা এই চারটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। দ্বন্দ্ব সমাসে উভয় পদকেই গুরুত্ব দেওয়া হয়, যেমন বাবা মা, আয় ব্যয়। বহুব্রীহি সমাসে অন্য কোনো পদকে গুরুত্ব দেওয়া হয়। কর্মধারয় সমাসে পরপদকে প্রাধান্য দেয়, কম্পেরিজন বোঝাবে। এতটুকু মাথায় রাখো আপাতত, পরে আমরা ডিটেলস পড়বো। যেমন নীলপদ্ম, মহানবী, চাঁদমুখ। এরপরে দেখো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হয়, বিভক্তিটা লোপ পাবে। কিসের বিভক্তি? ব্যাস বাক্যের প্রথম পদে যে বিভক্তিটা থাকে, সেই বিভক্তিটা আমরা পরবর্তীতে যখন সমস্ত পদ গঠন করব, সেই সমস্ত পদের শুরুতে বিভক্তিটা হারিয়ে যাবে বা লোপ পাবে। তাহলে বিভক্তির লোপ পেয়ে যে সমাস হয় সেটাকে আমরা তৎপুরুষ সমাস বলি। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাসে আমি কি বলেছি? দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান। তাহলে উভয় পদ প্রধান কথাটা দ্বারাই বুঝতে পারছো, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদকেই সমান গুরুত্ব দেয়া হয়। এক্সাম্পল দেখো, যেমন বাবা মা ঢাকায় যাবেন, এটা 1 নম্বর এক্সাম্পল। দেখো 2 নম্বর এক্সাম্পল, তার আয় ব্যয় সমান। 3 নম্বর এক্সাম্পল দেখো, এই যে এক্সাম্পল 3টা দেখো, বাবা মা ঢাকায় যাবেন। তাহলে এই বাক্যে খেয়াল করো তো, কে ঢাকায় যাবেন? বাবা ঢাকায় যাবেন নাকি মা ঢাকায় যাবেন? কে ঢাকায় যাবেন? দুজনেই ঢাকায় যাবেন। তার আয় ব্যয় সমান, তো তার আয় এবং ব্যয় দুটাই সমান। তার মানে এই বাক্যে আয়কেও বোঝাচ্ছে, ব্যয়কেও বোঝাচ্ছে, দুটাই সমান। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দুধে ও ভাতে। মনে রাখবা, এই যে সমস্ত পদগুলো আছে, সমস্ত পদ কি আগেও বললাম, কিন্তু সমস্ত পদ হচ্ছে সমাসের নিয়মে তৈরি যে পদ। এই সমস্ত পদকে ভেঙে মাঝখানে যদি আমরা ও এবং আর, ভালো করে খেয়াল করো, এই পূর্বপদ আর পরপদের মাঝখানে যদি ও এবং আর এই অব্যয়গুলো যুক্ত করে দেই, তাহলে কিন্তু ব্যাস বাক্য হয়ে যায়। ঠিক আছে, এভাবে আমরা চিন্তা করতে পারি। আর উভয় পদকে যদি সমানভাবে প্রাধান্য দেয়, তবে আমরা সেই সমাসকে দ্বন্দ্ব সমাস বলবো। তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ভালো করে খেয়াল করবা, 2 ধরনের দ্বন্দ্ব আমাদের একটু মাথায় রাখতে হবে। এক ধরনের দ্বন্দ্বকে আমরা বলছি অলুক দ্বন্দ্ব, এইটা। আর এক ধরনের দ্বন্দ্ব আছে বহুপদী দ্বন্দ্ব। এই অলুক দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্ব, এই দুটো দ্বন্দ্ব আমাদের একটু মাথায় রাখতে হবে। মনে রাখবা, সমাসের ক্ষেত্রে যেখানেই তুমি অলুক শব্দটা পাবা, অলুক মানেই হলো বিভক্তি হারিয়ে যাবে না, বিভক্তি হারাবে না। অলুক মানে হচ্ছে লুপ্ত হবে না। ঠিক আছে, কি লুপ্ত হবে না? বিভক্তি লুপ্ত হবে না বা বিভক্তি হারিয়ে যাবে না। ঠিক আছে, তাহলে বিভক্তি হারাবে না। কোন দ্বন্দ্ব সমাসে যদি আমরা দেখি বিভক্তি হারাচ্ছে না, বিভক্তিটা যেমন ছিল ঠিক তেমনই থেকে যাচ্ছে, সেই রকম ক্ষেত্রে আমরা সেগুলোকে বলবো অলুক দ্বন্দ্ব সমাসে। যেমন দেখো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই যে এখানে একটা এ বিভক্তি আছে, এখানেও একটা এ বিভক্তি আছে। এইটার ব্যাস বাক্য কি ছিল? দুধে ও ভাতে। তাহলে দুধ শব্দের সাথে একটা এ বিভক্তি, ভাত শব্দের সাথে একটা এ বিভক্তি ছিল। আবার সমস্ত পদে দেখো বিভক্তিগুলো হারিয়ে যায় নাই। তো বিভক্তি যখন হারিয়ে যাবে না, মাথায় রাখতে হবে, অলুক শব্দটা কিন্তু আমরা বেশ কয়েকবার পাবো। অলুক মানে হারাবে না বা লুপ্ত হবে না। কে লুপ্ত হবে না? বিভক্তি লুপ্ত হবে না বা বিভক্তি হারিয়ে যাবে না। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যখন আমরা দেখব বিভক্তি হারাচ্ছে না, তখন আমরা সেটাকে অলুক দ্বন্দ্ব বলবো। অন্য কোনো সমাসে যদি বিভক্তি না হারায়, তখন আমরা অলুক সেই সমাসটা বলবো, সেটা আমরা পরে দেখব। বহুপদী দ্বন্দ্ব কাকে বলে? বহুপদী দ্বন্দ্বের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যেখানে 3 বা ততোধিক পদ মিলে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। কিরকম? যেমন ধরো এইরকম একটা এক্সাম্পল,
যে তেল, নুন, লাকড়ি। তেল, নুন, লাকড়ি, দেখো এখানে তিনটা পদ আছে, তেল, নুন, লাকড়ি। সাধারণত আমরা সমস্ত পদে দুইটা পদ দেখি, যদিও পুরোটাকে একটা পদ, দুধে ভাতে একটা পদ, আয় ব্যয় একটা পদ, বাবা মা একটা পদ, কিন্তু এখানে আসলে দুইটা পদ আছে। দেখো বাবা মা, আয় ব্যয়, দুধে ভাতে, এরকম। এই জন্য আমরা সমস্ত পদের দুইটা অংশ থাকি, পূর্বপদ এবং পরপদ। তো এখানে দেখো তেল, নুন, লাকড়ি, কথাটা ছিল তেল, নুন ও লাকড়ি, মানে দুইয়ের বেশি পদ যদি আমরা সমস্ত পদে খেয়াল করি বা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা সেগুলোকে বহুপদী দ্বন্দ্ব বলবো। দেখো বহু পদ মানে অনেকগুলো পদ নিয়ে যে দ্বন্দ্ব সমাসটা হবে সেগুলোকে আমরা বহুপদী দ্বন্দ্ব বলবো। তাহলে দ্বন্দ্ব সমাসটাকে আরেকটু যদি আমি আলোচনা করে দিই, তাহলে দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান সমাস। দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান সমাস, যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের সমান প্রাধান্য থাকে তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। দ্বন্দ্ব সমাসের ডেফিনেশন বলতে পারবা তো? যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের সমান গুরুত্ব থাকে বা প্রাধান্য থাকে তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। অলুক দ্বন্দ্ব কাকে বলে? বলছি কি বিভক্তি লোপ পাবে না। তাহলে যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি হারিয়ে যাবে না বা লোপ পাবে না সেগুলোকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে দুইয়ের বেশি মানে তিন বা ততোধিক, তিন বা তার অধিক কি থাকবে? পদ থাকবে। কোথায়? সমস্ত পদে। সেক্ষেত্রে আমরা সেগুলোকে বহুপদী দ্বন্দ্ব বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই যে ব্যাকরণের যে বিষয়গুলোতে তোমাদের কাছে একটু কঠিন মনে হয় সেই বিষয়গুলোর উপরে যে ক্লাস নিচ্ছি তোমাদের কেমন লাগছে সেই বিষয়গুলো জানিয়ে দিও। আমরা এর পরে তৃতীয় যে পর্ব আছে সেই তৃতীয় পর্বে আমরা কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।